হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জেরে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবে বাহরাইনে আমেরিকার সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তির মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উভয় পক্ষই এখন কৌশলগত চাপ প্রয়োগের চেষ্টা করছে। আবারও অশান্ত হয়ে উঠতে শুরু করেছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের হামলার প্রতিক্রিয়ায় শনিবারও একাধিক জাহাজে ও বাহরাইনে আমেরিকান সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার সেন্টকম জানিয়েছে, আমেরিকান হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডার। সেন্টকমের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের হামলা শুক্রবারের হামলার তুলনায় আরও বড়। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের সির শহরে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। হরমুজ প্রণালীর তীরে অবস্থিত সির শহরে গত 2 দিনে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ সেনারা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজে হামলা হয়েছে। কেউ আহত হয়নি, তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করছে, শনিবার আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। বাহরাইনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অবস্থিত আমেরিকান ঘাঁটি ড্রোন হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তু ছিল ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার সাইট। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ সময় তেহরান কখনোই শিখবে না উল্লেখ করে আবারও সামরিক অভিযান অব্যাহত রাখার হুমকি দেন। আবারও সামরিক অভিযান শুরু হলে ইসলামিক রিপাবলিক অব ইরান আর থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেন, এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে ইরান। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে এটি আমেরিকার উপর তাক করা একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্রের মতো বলে উল্লেখ করেন তিনি। রাজা কৃষ্ণমূর্তি বলেন, ইরানের যুদ্ধের কারণে দেশের মানুষ এর মূল্য চোকাচ্ছে। এই যুদ্ধবিরতিও একটি ভুয়া চুক্তি বলে দাবি করেন তিনি। কৃষ্ণমূর্তি বলেন, ইরান যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। ইরানে আমেরিকার হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হলে তার জবাবও সংঘাতের মাধ্যমেই দেয়া হবে বলে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে আমেরিকার হামলাকে সমঝোতা লঙ্ঘন আখ্যা দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি বলেন, আমেরিকার ব্যর্থ প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রতি তার কোনো প্রতিশ্রুতি নেই। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনা এখন যুদ্ধক্ষেত্রের ভাষায় চলছে। তবে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত হবে না বলে মনে করেন মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন। ইরানে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। তবে এই উত্তেজনার জন্য ইরানকেই দায়ী করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তা না মানলে সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দুই দেশের অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে তেহরান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে ইরানি হামলার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে তারা আলোচনা ও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক নয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসনের ভাষায়, উভয় পক্ষই শেষ পর্যন্ত সামরিক সংঘাতের চেয়ে আলোচনার টেবিলে বেশি অর্জনের সম্ভাবনা দেখছে। একই সঙ্গে এই হামলা যুদ্ধবিরতির সংলাপ বন্ধ করবে না বলেও মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক ন্যান্সি ইউসুফের মতে, ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব নিয়ন্ত্রণের বার্তা দিতে চাইছে। অন্যদিকে আমেরিকা আন্তর্জাতিক নৌ পরিবহনের স্বাধীনতা রক্ষায় সক্ষমতা প্রদর্শন করছে। তার মতে, সাম্প্রতিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়া মূলত চাপ প্রয়োগ ও রাজনৈতিক বার্তা আদান প্রদানের অংশ, পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস নয়। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। তিনি আরও জানান, ভূমিকম্পে 3200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং 3142টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
দেশটির বিরোধী দলের তৈরি করা একটি ওয়েবসাইটে ৫৪,০০০-এরও বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের জন্য বিশেষ প্রার্থনা করেছেন পোপ চতুর্দশ লিও। En cuanto al parte del día de hoy, ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য তুলে ধরেন। que 1430 hermanos. শনিবার দুপুর পর্যন্ত আমরা ১৪৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। আরও ৩,২৩৮ জন আহত হয়েছেন। বর্তমানে ৬০টি রাজ্যে স্থাপিত আশ্রয় কেন্দ্রগুলোতে ৩,১৪২টি গৃহহীন পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। Y de estos venezolanos. এছাড়া এখনও কয়েকশো মানুষ নিখোঁজ কিংবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। তবে বিরোধী দলের তৈরি করা একটি ওয়েবসাইটে ৫৪,০০০-এরও বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। শনিবার স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের সদস্যরা লা গুয়ারায় তাদের উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে প্রায় ৭২ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একজন বৃদ্ধাকে উদ্ধার করার দৃশ্য দেখানো হয়েছে। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার কাজে সহায়তা করতে এরই মধ্যে ১৬০০ জনেরও বেশি বিদেশি উদ্ধারকর্মী দেশটিতে পৌঁছেছেন। এছাড়া আরও ১০টি দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ত্রাণ পৌঁছানোর কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশস্ত করা হয়েছে কারাকাসের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সামরিক ও পুলিশ বাহিনীর ১৪,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ভারী সরঞ্জামের ঘাটতি এবং সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া একের পর এক আফটার শকের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন। এদিকে সরকারিভাবে উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও স্বতঃস্ফূর্তভাবে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিজ উদ্যোগে খাবার, ওষুধ, খাবার পানি এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। আমরা বর্তমানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। এটি আমরা সবাই নিজ ইচ্ছায় করছি এবং প্রতিটি কাজ আমাদের হৃদয় থেকে আসছে। এই মুহূর্তে আমাদের একে অপরের সাহায্য করা উচিত এবং ভেনেজুয়েলার এখন আরো বেশি ঐক্য প্রয়োজন। অন্যদিকে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ও তাদের পরিবারবর্গ এবং ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজে নিয়োজিতদেরকে স্মরণ করেছেন পোপ চতুর্দশ লিও। এ সময় তিনি আশা প্রকাশ করেন এই দুর্যোগময় মুহূর্তে দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত থাকবে। আমরা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি। এছাড়া ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সকলকে প্রভুর হাতে সঁপে দিচ্ছি এবং প্রার্থনা করছি যেন তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি অব্যাহত থাকে। শনিবার ভ্যাটিকান সিটিতে 2 দিনব্যাপী কনসিস্টরি বা কার্ডিনালদের সভা শেষে ভেনেজুয়েলা নিয়ে এই বার্তা দেন পোপ লিও। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো কার্ডিনাল সমবেত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খোঁজে হাহাকার আর আর্তনাদে ভারী ভেনেজুয়েলার আকাশ। গত বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের কাছে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এখনও নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। ভয়াবহ এই দুর্যোগে ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে জীবিত আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। সুদূর ল্যাটিন আমেরিকার এই ট্র্যাজেডিতে সাড়া দিয়ে স্পেনের মাদ্রিদে জড়ো হয়েছেন শত শত প্রবাসী ভেনেজুয়েলান ও স্প্যানিশ নাগরিক। শুরু করেছেন ত্রাণ ও উদ্ধার সামগ্রী সংগ্রহ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দুর্গত মানুষদের এখন এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। অথচ ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে নেই। আমরা এখানে দিনরাত কাজ করছি যেন দ্রুত গ্লাভস, কোদাল, হেলমেট সহ সব উদ্ধার সামগ্রী সেখানে পাঠানো যায়। রিফিউজিস উইদাউট বর্ডার্স এর উদ্যোগে ওষুধ, খাবার ও শিশু খাদ্য সংগ্রহ করে তা বক্সে ভরছেন স্বেচ্ছাসেবকরা। একটি বিমান সংস্থা বিনামূল্যে কার্গো সুবিধা দেয় এই ত্রাণ সামগ্রীগুলো সরাসরি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া বিমানবন্দরে পাঠানো হচ্ছে। সব সামগ্রী আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। ভ্যালেন্সিয়ার স্থানীয় বেশ কয়েকটি এনজিও এই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ট্রান্সপারেন্সি ভেনেজুয়েলার সাহায্য নিয়েছি, যেন দাতারা নিশ্চিত হতে পারেন যে তাদের সাহায্য সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে।
y que además tienen এই চরম সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ইতিমধ্যে ফ্রান্স থেকে 85 জন বিশেষ উদ্ধারকারী সেনা এবং তুর্কির বিমান বাহিনীর একটি সামরিক বিমানে অনুসন্ধানকারী কুকুর ও মানবিক সহায়তার সামগ্রী কারাকাসে পৌঁছেছে। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করেছে, মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওয়াশিংটনে কয়েকদিনের আলোচনার পর অবশেষে একটি কাঠামো চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। যদিও দুই পক্ষই একে যুদ্ধবিরতির একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে, তবে চুক্তি হলেও উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বাসিন্দাদের মনে কাটেনি শঙ্কা। হিজবুল্লাহর উপর এই চুক্তি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দিহান তারা। সমস্যা লেবাননের সাধারণ মানুষকে নিয়ে নয়। 40 বছর আগে তাদের সাথে আমাদের দারুণ সম্পর্ক ছিল, কিন্তু এখন এই অঞ্চলটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। শিক্ষা, অন্ন, কর্মসংস্থান সবকিছু তারাই নিয়ন্ত্রণ করছে। এখন আমরা দেখছি লেবাননের সেনাবাহিনী এর বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দেখায়। এই চুক্তির কোনো ভিত্তি নেই। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল কিছুই করতে পারছে না। তারা হামলা চালাচ্ছে, বোমা ফেলছে, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সমাধান আসছে না। আপনি হিজবুল্লাহকে পুরোপুরি মুছে ফেলতে পারবেন না, এবং তারাও কখনো আত্মসমর্পণ করবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় রাখার সুযোগ থাকছে এই চুক্তিতে। যতদিন হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করছে এবং ইসরায়েলের জন্য বিপদ কাটছে, ততদিন এই অবস্থান বহাল থাকবে। এটি ইরানের জন্য একটি বড় ধাক্কা। ইরান আমাদের জোরপূর্বক দক্ষিণ লেবানন থেকে হটাতে চেয়েছিল, কিন্তু মূলত ইসরায়েল, লেবানন ও আমেরিকা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তোমাদের কোনো বিষয় নয়, লেবাননে তোমাদের কোনো ভূমিকা নেই, হিজবুল্লাহ বা কোনো সন্ত্রাসী সংগঠনেরও নেই। নেতানিয়াহু বলেন, তারা লেবাননের সেনাবাহিনীকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তুতি শুরুর অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনীর সুপারিশে 2টি পাইলট জোন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, এই চুক্তির মাধ্যমে লেবাননের নাগরিকরা তাদের সম্পূর্ণ মুক্ত হওয়া ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। চলতি বছরের মার্চে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে 4,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক কাঠামো চুক্তি নিয়ে লেবাননের নাগরিকদের মধ্যে মিশ্র মতভেদ দেখা দিয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের বাসিন্দারা এই চুক্তিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করছেন। চুক্তিতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও টায়ারবাসীর দাবি, কোনো শর্ত ছাড়াই সবার আগে ইসরায়েলকে লেবাননের ভূমি ছাড়তে হবে। আমি লজ্জিত ও অপমানিত বোধ করছি। দক্ষিণের প্রায় 82টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত। তারা কোন চুক্তির কথা বলছে? ইহুদিবাদী শত্রুরা প্রতিরোধ আর শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। এই চুক্তি মোটেও সঠিক নয়। এটি কোনো সমস্যার সমাধান করছে না। যদি সত্যি সমস্যার সমাধান হতো, তাহলে আমরা অবশ্যই এর পক্ষে থাকতাম। ইসরায়েলের উচিত প্রথমে সেনা প্রত্যাহার করা, এরপর তারা যেভাবে খুশি বিষয়টির সমাধান করুক। যদিও লেবাননের ভূখণ্ড দখলের কোনো লাভ নেই বলে জানিয়েছে ইসরায়েল, কিন্তু লেবানিজদের দাবি, তাদের ভূমিতে দখলদার বাহিনীর সেনা উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের মতে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরই অন্যান্য বিষয়ে আলোচনা করা উচিত। তবে বৈরুতের অনেক নাগরিক দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও নিরাপত্তার স্বার্থে এই চুক্তিকে আপাতত স্বাগত জানিয়েছেন। আমি এমন সবকিছুকে সমর্থন করি যা লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন নিশ্চিত করবে। এটি কোন উপায়ে বা কার মাধ্যমে এলো তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। একজন নাগরিক হিসেবে শান্তিই আমার শেষ কথা। তবে চুক্তির অনেক ধারা অস্পষ্ট থাকায় বৈরুতের বাসিন্দাদের মনেও ক্ষোভ বাড়ছে।
তাদের মতে এই চুক্তি লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব ও বিমান হামলাকে এক প্রকার বৈধতা দিয়েছে। লেবানন সরকার কিসের ভিত্তিতে এই চুক্তিতে রাজি হলো তা কেউ জানে না। বিশ্বের কোনো দেশ দখলদারদের তাড়াতে গিয়ে উল্টো তাদের বৈধতা দেয় না। এই চুক্তি কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে চুক্তি স্বাক্ষরের পরপরই শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তীব্র বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন শত শত মোটরবাইক আরোহী ও সাধারণ মানুষ। অন্যদিকে হিজবুল্লাহ ইতোমধ্যে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এতে সহযোগিতা করবে না। আপাতদৃষ্টিতে ইটালির পো নদীকে জলপূর্ণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বড় বিপর্যয়। তীব্র দাবদাহে নদীর মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের নোনা জল তীব্র বেগে নদীর ভেতরের দিকে চলে আসছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে নদীটির জলের প্রবাহ প্রতি সেকেন্ডে 1000 কিউবিক মিটার থেকে কমে 300 কিউবিক মিটারের নিচে নেমে গেছে। ফলে দুর্বল হয়ে পড়া নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জলকে আটকে রাখতে পারছে না। আমরা এখানে চরম আবহাওয়ার পুনরাবৃত্তি এবং এর তীব্রতা বৃদ্ধির ঘটনা লক্ষ্য করছি। উপকূলীয় এলাকা হওয়ায় সমুদ্রের নোনা জলের এই প্রভাব এখানে সরাসরি পড়ছে। নদীটি জলের প্রবাহের যে সর্বনিম্ন সীমা ধরে 80-র দশকে নোনা জল প্রতিরোধী বাঁধ তৈরি করা হয়েছিল তা এখন অর্ধেকেরও বেশি কমে গেছে। নদী অববাহিকার এই নোনা জলের আগ্রাসন বা সল্ট ওয়েস সবচেয়ে বড় আঘাত এনেছে স্থানীয় কৃষিখাতে। সেচের খালের জল অতিরিক্ত নোনা হয়ে পড়ায় ফসল রক্ষার্থে খালগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। সয়াবিন, আলফালফা ও সূর্যমুখী ক্ষেতগুলোতে এখন জলের তীব্র হাহাকার। কৃষকদের দাবি 2022 সালের খরাকেও ছাড়িয়ে গেছে এবারের পরিস্থিতি। সাধারণত জুলাই বা অগাস্টের দিকে আমরা এই নোনা জলের সমস্যায় পড়ি, কিন্তু এবার জুনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ পুরো সেচ মৌসুম এখনো সামনে পড়ে আছে। মাত্র কয়েকদিনের জল অবশিষ্ট আছে। এরপর কি হবে বা আদৌ ফসল ঘরে তুলতে পারবো কিনা তা আমরা জানি না। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদী নতুন অবকাঠামো ও জল সংরক্ষণের জলাধার তৈরির পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। তবে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় পো নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত জলের সুষম ও যুক্তিযুক্ত বন্টনের ওপর জোর দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই চরম বাস্তবতায় ইটালির শস্য ভাণ্ডার খ্যাত পো উপত্যকার কৃষি ও পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে দেশটির খাদ্য নিরাপত্তায় বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকো থেকে মনোরম সমুদ্র সৈকত হেল পেনিনসুলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে একটি যাত্রীবাহী বাস। প্রথম দেখায় সাধারণ মনে হলেও এই বাসের নম্বরটি ঘিরেই দীর্ঘদিনের বিতর্ক। বাসের ডিজিটাল বোর্ডে জ্বলজ্বল করছে 666 নম্বর, যার গন্তব্য হেল বা নরক। খ্রিস্টধর্মীয় বিশ্বাসে 666 সংখ্যাকে শয়তানের প্রতীক বা নাম্বার অব দ্য বিস্ট বলা হয়, আর ইংরেজি হেল শব্দের অর্থ নরক। এই দুইয়ের অদ্ভুত মিলেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। বাসের এই ট্রিপটি ব্যতিক্রম মনে হওয়ায় এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের পর্যটক অ্যারিয়েট। এর আগে স্থানীয় সরকারি গণপরিবহন হিসেবে রুটটি চালু থাকলেও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর তীব্র আপত্তির মুখে 2023 সালে বাসের নম্বরটি বদলে দেওয়া হয়েছিল। তবে এবার আন্তর্জাতিক এক্সপ্রেস বাস সংস্থা ফ্লিক্সবাস বিপণন কৌশল হিসেবে এই বিতর্কিত 666 নম্বরটিকেই আবার ফিরিয়ে এনেছে। পোল্যান্ডের মূল ভূখণ্ডে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই ছুঁই তীব্র দাবদাহ চলছে, তখন অনেক পর্যটকই এই হেল এর বাসে চড়ে সমুদ্র উপকূলের শীতল আবহাওয়ায় যাচ্ছেন। এটিকে শতভাগ সফল একটি মার্কেটিং কৌশল বলে মন্তব্য করেন বাসের ক্যাপ্টেন ড্যামিয়ান শিনাল। নাম হেল হলেও পোল্যান্ডের এই ছবির মতো সুন্দর দ্বীপটি মূলত গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। বাইবেলের নরকের সাথে এর কোনো সম্পর্ক না থাকলেও জার্মানি ও নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের কাছে হাইওয়ে টু হেলের এই রোমাঞ্চকর ভ্রমণ এখন এক দারুণ বিনোদন। Find it in my newspaper in Germany, where written Flixbus starts the highway to hell. Line 666 is back, Krakow to hell.
and I want to travel to her now. ধর্মীয় বিতর্ককে একপাশে সরিয়ে রেখে নিছক কৌতূহল আর চমৎকার বিপণন দক্ষতার কারণে 666 নম্বরের এই বাসটি এখন পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরোপযোগ্য সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার দেশটির সরকার এই ঘোষণা দিয়ে জানায়, শিশুদের অ্যাকাউন্ট বন্ধে ব্যর্থ হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মকে সর্বোচ্চ 99 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হবে। কারণ নতুন প্রমাণে দেখা যাচ্ছে 6 মাস আগে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে সরাসরি তথ্য ও প্রমাণ চাওয়ার ক্ষমতা বাড়ানো হচ্ছে দেশটির ই-সেফটি কমিশনের। শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষার লক্ষ্য নিয়ে গত বছরের 10 ডিসেম্বর 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। আইন অনুযায়ী প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব ছিল অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট খোলা ও ব্যবহারের সুযোগ বন্ধ করা। কিন্তু 6 মাসের অভিজ্ঞতায় সরকার বলছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আইনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে যথেষ্ট উদ্যোগ নেয়নি। নতুন আইনের আওতায় শুধু জরিমানাই বাড়ছে না, শক্তিশালী করা হচ্ছে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারের ক্ষমতাও। প্রয়োজনে সামাজিক মাধ্যম ও বয়স যাচাইকারী প্রতিষ্ঠান এবং অ্যাপ স্টোরগুলোর কাছে বাধ্যতামূলকভাবে তথ্য, নথি ও প্রযুক্তিগত প্রমাণ চাইতে পারবে নিয়ন্ত্রক সংস্থাটি। সরকার জানিয়েছে প্রতিটি প্ল্যাটফর্মকে দেখাতে হবে তারা 16 বছরের কম বয়সীদের প্রবেশ ঠেকাতে যৌক্তিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে। বয়স নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা, সরকারি পরিচয়পত্র যাচাই সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী এই পর্যন্ত 16 বছরের কম বয়সীদের 5 মিলিয়নের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তবে তদন্তে দেখা গেছে অনেক কিশোরী বড়দের অ্যাকাউন্ট ব্যবহার, ভুয়া পরিচয় তৈরি কিংবা ব্যক্তিগত ব্রাউজিংয়ের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে। এই কারণেই বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে ই-সেফটি কমিশনার। এদিকে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে নিষেধাজ্ঞার পরও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। এমন পর্যাপ্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। 4 শতাধিক শিশুর উপর পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে অনেকেই বিভিন্ন উপায়ে আইনকে পাশ কাটিয়ে প্ল্যাটফর্ম ব্যবহারে অব্যাহত রেখেছে। তবে অস্ট্রেলিয়া বলছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আইন আরও কঠোর করার বিকল্প নেই। ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে নতুন বৈশ্বিক বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার এই কঠোর অবস্থান ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত মডেল হয়ে উঠতে পারে। ম্যাচ তখন গড়িয়েছে ইনজুরি টাইমের 93 মিনিটে। সোজা খালিলজাদের শটটি ইজিপ্টের জালে জড়াতেই তেহরানের পুরো হলরুম যেন এক জাদুকরী বিস্ফোরণে কেঁপে উঠল। কিন্তু VAR প্রযুক্তিতে গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো হল। ইরানের জন্য এই সিদ্ধান্ত ছিল চরম বিতর্কিত ও দুর্ভাগ্যজনক, কারণ পুরো টুর্নামেন্টে এ নিয়ে তাদের 3টি গোল এভাবে বাতিল হলো। তবে এই নাটকীয় ড্রয়ের পরও ইরান কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। গ্রুপ জি থেকে 3 পয়েন্ট নিয়ে তারা টেবিলে 3 নম্বরে শেষ করেছে। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 6টি গ্রুপের মধ্যে শীর্ষ 4টি সেরা তৃতীয় দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। ফলে অন্য গ্রুপগুলোর শনিবারের ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ইরানের ভাগ্য, যা নিয়ে সমর্থকরা ভীষণ আশাবাদী। যদি আমরা পরের রাউন্ডে যাই, আমি খুশিতে নাচবো। দেশের ছেলেরা মাঠে জান প্রাণ দিয়ে লড়ছে। আমরা অবশ্যই শেষ 32-এ জায়গা করে নেব। ম্যাচটি সিয়াটেলে অনুষ্ঠিত হলেও আমেরিকার কঠোর লজিস্টিক নিয়মের কারণে খেলোয়াড়দের ক্লান্তিকে বড় বাধা মনে করছেন অনেকে। আমেরিকার এই বৈষম্যমূলক আচরণে তারা ক্ষোভ প্রকাশ করেন। আমেরিকা মোটেও ভালো আয়োজক ছিল না। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আমাদের ছেলেরা মাঠে যেভাবে
যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি। এই ভ্রমণ ধকলই আমাদের কাঙ্ক্ষিত জয় থেকে বঞ্চিত করেছে, কিন্তু তারপরও আমরা আশাবাদী। ম্যাচ শেষ হওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মিক্সড জোনে সমতাসূচক গোলদাতা রামিন রেজাইয়ান এবং সংবাদ সম্মেলনে কোচ আমির ঘালিনই দুজনেই এই বৈষম্য ও শেষ মুহূর্তের অফসাইড নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমেরিকান আয়োজকদের এমন আচরণকে স্পোর্টিং স্পিরিটের পরিপন্থী এবং অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান কোচ। যুদ্ধ আর ভূ রাজনীতির চরম উত্তেজনা থাকলেও মাঠে তাদের জাতীয় দলের অদম্য মনোবল ইরানিদের যোগাচ্ছে অনুপ্রেরণা। 3 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া ইরান এখন অধীর আগ্রহে তাকিয়ে অন্য গ্রুপগুলোর সমীকরণের দিকে। তিহুয়ানার বেস ক্যাম্পে বসেই ফুটবলাররা প্রার্থনা করছেন ফুটবল বিধাতা যেন তাদের এই ত্যাগের সঠিক পুরস্কার দেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।